সেই পয়েন্ট আউটটা আশা করা যাচ্ছে যে আপনি সেই পয়েন্ট আউটটা করতে পারবেন এবং করছেনও, সেই প্রত্যাশাটা থাকবে। এই জন্য আপনার ভোট একদম মানে আপনার কেন্দ্রের ভোটটা হচ্ছে 1 জুন, অর্থাৎ একেবারে শেষ লেগ। তার মানে আপনি একটা দীর্ঘ মানে ভালো সময় পাচ্ছেন প্রচারের জন্য। এইখানে আপনার একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের কাছে একটা তথ্য বলছে বারুইপুর এলাকাতে জনবিন্যাস বিগত কয়েক বছরে বদলেছে। তার কারণ প্রচুর পরিমাণে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সেখানে ঢোকানো হয়েছে বলে একটা তথ্য আমাদের কাছে রয়েছে। মানে আর সেটা অবশ্যই এখনো পর্যন্ত যেহেতু জনগণনা হয়নি, সুতরাং আমরা সেটা ওইভাবে অফিসিয়াল তথ্য আপনাকে দিতে পারবো না। কিন্তু এটা আমাদের কাছে একদম পরিষ্কার তথ্য যে বারুইপুর এলাকাতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ঢুকিয়ে বসানো হয়েছে এবং তারা বিপুল সংখ্যায় সেখানে ঢুকেছেন এবং বিভিন্ন রকম অশান্তিমূলক কাজকর্মের সঙ্গে, অসামাজিক কাজকর্মের সঙ্গে তারা যুক্ত হচ্ছে। এই সমস্যাটা কিভাবে ট্যাকল করছেন? দেখুন, এই হচ্ছে বারুইপুর পশ্চিমে একটা পকেট রয়েছে, একটা বিস্তীর্ণ পকেট রয়েছে যেখানে রোহিঙ্গিয়াদের বসবাস করা হয়েছে। খবর আমিও জানি, আমার কাছেও আছে। আমাদের যারা কার্যকর্তারা তারাও সেই অঞ্চলে যারা কাজকর্ম করে তারা অনেক কিছু দেখেছেন, জানেন। এই পুরো বিষয়টা আমাদের ন্যাশনাল সিকিউরিটির অ্যাঙ্গেল থেকে কিন্তু দেখতে হবে। এবং আজকে আমরা জানি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ কতটা জঙ্গিদের জন্য একটি সেফ হাউসে পরিণত হয়েছে। এনআইএ এর অ্যাকশনের মাধ্যমে এগুলো সব বেরিয়ে আসছে এখন, এবং বিভিন্ন স্তরে জঙ্গিরা ধরাও পড়ছে। রোহিঙ্গিয়াদের এই যে সেটেলমেন্টটা, ইট ইজ আ ভেরি অ্যাকিউট ন্যাশনাল সিকিউরিটি চ্যালেঞ্জ, এবং আগামী দিনে এটাকে অ্যাড্রেস করতেই হবে। এবং যারা ভোট ব্যাংকের রাজনীতি করে তারাই এইগুলোকে প্রশ্রয় দেয়, তারা এদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে। কিন্তু আমাদের জন্য ভোট ব্যাংকের রাজনীতি না, আমাদের হচ্ছে জাতীয় সুরক্ষা, আমাদের জনগণ, আমাদের নাগরিকদের সুরক্ষা, এটা সর্বোপরি। এবং সেই সুরক্ষাকে অক্ষুণ্ণ রাখার জন্য জাতীয় সুরক্ষার প্রেক্ষাপটে যা করণীয়, আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এনআইএ, এই সবার দ্বারস্থ হয়ে এই ইস্যুটাকে যত দ্রুত গতিতে অ্যাড্রেস করা যায় এটাকে করতেই হবে। না হলে আগামী দিনে কিন্তু এটা একটা আমরা ভলক্যানোর ওপর বসে আছি, সেটা যে কোনো সময় কিন্তু তার বিস্ফোট ঘটতে পারে। এই নিয়ে কোথাও কোনো সংশয় নেই। অভিমান বাবু, এবার আপনার কাছে চলে আসছি। দুটো আমাদের 3-4টে প্রশ্ন আছে, বেশি নেই। তার মধ্যে অন্যতম প্রধানটা হচ্ছে টালিগঞ্জ আর যাদবপুর, এই দুটো বিধানসভা কেন্দ্র। এই দুটো বিধানসভা কেন্দ্র আমরা জানি যে বামেদের একটা প্রভাব এখানে রয়েছে, আগাগোড়াই আছে বলে একটা ধারণা করা হয়। এই টালিগঞ্জ যাদবপুরের মধ্যে আপনি যদি কেন্দ্র মানে ভাগ করে একটু বলেন, প্রথমে টালিগঞ্জটা, তারপরে যাদবপুরের সঙ্গে আবার সংশ্লিষ্ট কিছু প্রশ্ন আছে। তাহলে আগে টালিগঞ্জটা একটু জানতে চাইবো। কি বুঝছেন টালিগঞ্জের পালস? এবারে আপনি বলছেন প্রার্থী হিসেবে আপনার কাছে পালসটা কিরকম? না, আমার কাছে পালসটা পজিটিভ প্রার্থী হিসেবে, এবং আমরা টালিগঞ্জে আমাদের পারফরমেন্স ডেফিনেটলি, আমি খুব কনফিডেন্ট যে আমাদের পারফরমেন্স ইমপ্রুভ করবে টালিগঞ্জে। কিন্তু বামেদের ঘাঁটিটা সব চিরকালই ছিল, এখনো তাদের প্রেজেন্স রয়েছে যাদবপুরে। এবং যাদবপুরে যেহেতু তাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কেন্দ্র ছিল যাদবপুর, এবং তারা যে এই যাদবপুরেই তাদের ম্যাক্সিমাম সেই সময়কার তাদের প্রতিপত্তি ছিল। এবার কথাটা হলো যে বামেরা যেটা করছেন এখনো পরিষ্কারভাবে এটা বোঝা যায় যে তারা তৃণমূল কংগ্রেসের সাথে খুব সিঙ্ক্রোনাইজড একটা ক্যাম্পেইন করছেন। এবং এটা আমি প্রথম দিকে আমার ক্যাম্পেইনের কয়েকদিনের মধ্যেই আমি গিয়েছিলাম, এটা আমি ধরে ফেলেছিলাম যে তারা একটা খুব সিঙ্ক্রোনাইজড ক্যাম্পেইনিং করছে তৃণমূল কংগ্রেসের সাথে। ইস্যু, স্লোগান, দেয়াল লিখন, ফ্লেক্স, ব্যানার সবটাই একটা খুব সিঙ্ক্রোনাইজড ওয়েতে তারা করছে। এবং তারা একটা নেগেটিভ পলিটিক্স করে। বামেরা বলে, বিশেষ করে সিপিএম ডাক দেয় প্রত্যেক ইলেকশনের আগে নো ভোট টু বিজেপি। আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গে তারা কোনোদিন নো ভোট টু টিএমসি বলে না, কিন্তু মানে এতটাই তাদের মানে রাজনৈতিক নিরপেক্ষতার জন্যও, যদি সেই নিরপেক্ষতা অন্তত নিরপেক্ষতার ভান করার জন্যও তারা যদি নো ভোট টু টিএমসি বলতো, তাও মানুষ বুঝতো যে না, ঠিক আছে, এদের একটা নিরপেক্ষতা আছে, এরা নিজেদের লড়াইটা নিজেরা লড়ছে। কিন্তু নিজের পায়ে দাঁড়াতে চাইছে, নিজের পায়ে দাঁড়াতে চাইছে। একদম এটা পরিষ্কার হয়ে গেছে যে 2019-এর পর বামফ্রন্টকে ইন্ধন জুগিয়েছে, অক্সিজেন জুগিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন? তৃণমূলের একটাই এখন উদ্দেশ্য হচ্ছে, পাখির চোখের উদ্দেশ্য, যে যেন তেন প্রকারেণ 2026-এর আগে
ভারতীয় জনতা পার্টি যাতে পশ্চিমবঙ্গে তৃতীয় স্থানে চলে আসে এবং 2026-এ যে বিধানসভা ইলেকশন হবে তারা একটা স্বপ্ন দেখছে যে দ্বিতীয় স্থানে বামপন্থীরা থাকবে, প্রথম স্থানে তারা নিজেদের ক্ষমতা দখল করে রাখবে এবং ভারতীয় জনতা পার্টিকে তৃতীয় স্থানে পুশ করে দেবে। এটা একটা স্বপ্ন তারা দেখছে এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার প্রয়োগ, এক্সপেরিমেন্টেশন এখনই শুরু হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখছি এবং বিশেষ করে তাদের নজর হচ্ছে যাদবপুরে তারা যদি সেটা করতে পারে তাহলে তারা ভাবছে 26-এ তারা ক্ষমতায় থাকবে, বিজেপি থার্ড পজিশনে চলে যাবে, বামপন্থীরা সেকেন্ড পজিশনে আসবে। কোনোদিনই হবে না। যে দল 35 বছর এই রাজ্যে রাজত্ব করে 60,000 ফ্যাক্টরি বন্ধ করেছিল এবং সেই দল আবার আজকে দেয়াল লিখনে লিখছে, বলছে রুজি রুটির কথা বলছে। এরা এই বামপন্থীরা, তৃণমূল কংগ্রেস প্রকৃতপক্ষে এরা হচ্ছে সনাতনী বিরোধী। তাদের রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় তাদের ব্যবহারে আমরা দেখেছি যে তারা সনাতন, তাদের মাইন্ডসেট, তাদের আচরণ, তাদের রাজনীতি পুরোটাই হচ্ছে অ্যাপিজমেন্ট বেসড এবং তারা সনাতনী বিরোধী। যার জন্য যখন এদের জোটের দলের একটি দল বলে যে সনাতনীরা হচ্ছে ডেঙ্গু, প্লেগ, ম্যালেরিয়ার মতন, তাদেরকে ইরাডিকেট করতে হবে, অন্যান্য জোটের এদেরকে প্রোটেক্ট করে বা এদের এই কথাগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে। তো এইরকম একটি অশুভ অন্তত আমরা দেখছি যাদবপুরে। তারা যতই এখানে নাটক করুক, পরস্পর বিরোধী কথা বলে, তারা দিল্লিতে তারা একজোট হয়ে যায় নরেন্দ্র মোদীর বিরোধিতা করাতে এবং ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করাতে। তো সেই জন্য বামপন্থীরা যারা, বিশেষ করে যাদবপুরে যারা প্রকৃতপক্ষে বামপন্থী, তাদেরকে আমি বলছি যে আপনারা নিজেদের ভোটটা নষ্ট করবেন না। কেন? দিল্লিতে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি থাকবে, আগামী দিনে পশ্চিমবঙ্গে আমরাই ক্ষমতায় আসব। বামপন্থীরা কোনোদিন না দিল্লিতে তো আজ অব্দি আসেনি, আসবেও না, আগামী দিনে পশ্চিমবঙ্গেও ওরা আসবে না। সেই জন্য ভোটটা নষ্ট না করে আমরা, কেন বামপন্থীদের ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করা। তো যারা প্রকৃতপক্ষে বামপন্থী, যারা সত্যি বামপন্থাতে বিশ্বাস করেন, তারা কি সত্যি চাইবে যে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত হোক? যে দল তাদেরকে নিশ্চিহ্ন করার পণ করে, নিশ্চিহ্ন তাদের করে পশ্চিম বাংলায় নিশ্চিহ্ন করার তারা চেষ্টা করেছিল, যে দল তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, তারা কি সত্যি চাইবে যে এই দলের হাত শক্ত করলে এদের রাজনৈতিক ভবিষ্যৎ কি? তাহলে বামপন্থীদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না। আমাদের সাথে অন্তত তারা একটা বিচারধারার লড়াই করতে পারে, আইডিওলজিক্যাল ফাইট আছে, এবং আমাদের সাথে অন্তত তাত্ত্বিক নীতিগত তারা একটা এক্সচেঞ্জ করতে পারে, একটা লড়াই করতে পারে। এদের সাথে তো নীতিগত কিছুই করতে পারবে না, এদের সাথে তো কোনো তাত্ত্বিক আলোচনা করতে পারবে না। নো আইডিওলজি তৃণমূল কংগ্রেসে। যাদের নীতি নেই সেখানে আবার নীতিগত আলোচনা কিসের? যেখানে কোনো নীতি নির্ধারিত নেই, তো কি নীতিগত আলোচনা করবে? এক্স্যাক্টলি। এখানে একটা বিষয় চলে আসে। আপনি জানেন যাদবপুর তথা কলকাতা তথা পশ্চিমবঙ্গের একটা অন্যতম প্রধান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটি। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা কিছুদিন আগে কয়েকটা ঘটনা দেখেছি, যেটার ব্যাপারে আপনি অবশ্যই অবহিত, যে সেখানে রাম মন্দির উদ্বোধনের আগে একটা চেষ্টা হয়েছিল রাম পুজোর করার, বাধা দেওয়া হয়েছে। তারপরে যখন ইফতার এসেছে বা রমজান চলছিল সেই সময়টায় ওখানে বিরাট বড় বড় করে ইফতারের পার্টি হয়েছে, এমনকি গোমাংস পর্যন্ত বিক্রি হয়েছে। যাদবপুরের ভিসির বাড়িতে গোমাংস পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, রামনবমীর দিনে একটা ছোট্ট পুজো করতে চেয়েছিল এবিভিপির ছেলেরা, তাও আবার গেটের বাইরে। সেই পুজোটা আগের দিন রাত্রি 10:30টার সময় ইমেল করে জানানো হলো যে পুজোটা করতে দেওয়া হবে না, আগে অনুমতি দিয়েও সেটাকে তুলে নেওয়া হলো। আমাদের একটা প্রত্যাশার জায়গা রয়েছে যে যাদবপুর ইউনিভার্সিটি গোটা বিশ্বে পরিচিত যেটা, এবং যথেষ্ট মেধাবী ছেলে মেয়েরা সেখানে যান, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। যে ফ্যাকাল্টি নিয়ে যাদবপুরের গর্ব, সেখানে কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যেখানে যে ফ্যাকাল্টি নিয়ে যাদবপুরের গর্ব নেই, সেখানে নেই সমস্যাটা, সেখানেই সমস্যাটা বেশি। আপনি এটা কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন বা আপনার কি পরিকল্পনা আছে? জয়ের পরে আপনি কি করতে চান যাদবপুরের জন্য? আমি এটা একদম যাদবপুর ইউনিভার্সিটিকে ধরেই প্রশ্নটা করছি।
দেখুন, এটাই প্রশ্নটা খুব, ইট ইজ ভেরি আনফরচুনেট যে ইফতার করতে দেওয়া হয়েছে কিন্তু রামনবমী পালন সেখানে করতে দেওয়া হয় না। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা চালাচ্ছে এই বিশ্ববিদ্যালয় এবং তাদের উপর যারা তাদের রাজনৈতিক যারা প্রভুরা রয়েছে, তারা, এই যে কথাটা আমি আগে বলেছি, তারা সনাতন বিরোধী এবং একটা প্রতিষ্ঠানকে ব্যবহার, সেই প্রতিষ্ঠানের মধ্যে থেকে আজাদির স্লোগান আসে, সেই প্রতিষ্ঠানের মধ্যে থেকে ভারত তেরে টুকরে হোঙ্গে যেমন জেএনইউ তে হয়েছিল, জেএনইউ এখন এগিয়ে গেছে, জেএনইউ তে এখন রিফর্ম হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। জেএনইউ তে তামিলনাড়ু সরকার, উড়িষ্যা সরকার থেকে অনুদান আসছে তাদের প্রকাণ্ড প্রকাণ্ড সেন্টার এস্টাবলিশ করা। জেএনইউ তে গত কয়েক বছর, এখন প্রায় গত 2 বছর, একটা আধটা ছোটখাটো কিছু ইনসিডেন্ট ঘটে থেকে থাকে আগে, এখন সেগুলোও হচ্ছে না। একেবারে সুন্দর ভাবে জেএনইউ এগিয়ে যাচ্ছে, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় তথাধিক বিশেষ করে কিছু এলিমেন্ট বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে নিয়ে যেতে চাইছে এবং সেই জন্য আইদার আইদার সেইখানে, এবং এই যে গরু মাংস ভক্ষণ করা, সেখানে সনাতনীদের ভাবাবেগকে আঘাত করা, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উৎস স্বাধীনতা সংগ্রাম, এটা রিফ্লেক্ট করে আজকে পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় রয়েছে তাদের মাইন্ডসেট, এবং ক্ষমতায় না থেকে আলিন্দে যারা এদেরকে বিভিন্ন আইডিয়াস দিচ্ছে তাদের মাইন্ডসেট। অর্থাৎ এমন একটি চক্র আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠানকে কন্ট্রোল করছে, যে চক্র একদিকে যারা তাত্ত্বিক, সেই চক্রকে যারা, এই চক্র তাদের যে তাত্ত্বিক অবস্থান সেটা এই দেশের পক্ষে, পশ্চিমবঙ্গের পক্ষে হানিকারক। এবং সেই জন্য যেটা হচ্ছে, আগামী দিনে আমাদের এই পুরো বিষয়গুলোকে অ্যাড্রেস করে এগুলোকে, যাকে বলে, ক্লিনস করতে হবে, যে সবাইকে সুযোগ দেওয়া হোক যাদবপুর বিশ্ববিদ্যালয় নিজের মত প্রকাশ করার, সব সব গোষ্ঠীদের তাহলে সুযোগ দেওয়া হোক। কিন্তু যদি পার্শিয়ালিটি হচ্ছে, যদি সিলেক্টিভ অ্যাপ্রোচ হচ্ছে, তাহলে কিন্তু এর বিরোধিতা করে যারা এই ধরনের ধর্মীয় ভাবাবেগকে, সনাতনীদের বিরুদ্ধে ভাবাবেগকে আঘাত করে, তাদের বিরোধিতা তাহলে লাগাতার হবে, কিন্তু এটা পরিষ্কার। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুল পোটেনশিয়াল, মানে দুঃখ হয় যে এত একটা রিচ এর পাস্ট, এর ইতিহাসে, এর একটি বাংলার ইতিহাসের একটি বিশেষ অবস্থান বিশ্ববিদ্যালয় হিসেবে, সেই বিশ্ববিদ্যালয়ের ফুল পোটেনশিয়াল, তাকে আরো বেশি উন্নত মানের করা, উচ্চ স্তরে নিয়ে যাওয়া, এই দিকে নজর না দিয়ে কিছু সংখ্যক মুষ্টিমেয় গ্রুপ, তারা পুরো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবং তার পরিবেশকে দূষিত করার, কুলসিত করার চেষ্টা যে লাগাতার করছে, এর বিরুদ্ধে কিন্তু সরব হয়ে আমাদের দাঁড়াতেই হবে আগামী দিনে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে আমার শেষের আগের প্রশ্নটা হচ্ছে যে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে সোনারপুর, বিশেষ করে সোনারপুর এলাকাটা কমিউনিকেশনের দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। অনেকদিন আগে থেকেই বেশ কিছু প্রস্তাব নেওয়া হয়েছিল, কিন্তু কার্যকরী কিছু হয়েছে বলে আমরা জানি না। আমরা এই খবরটুকু জানি যে আপনি একটা চিন্তা ভাবনা করছেন যে সোনারপুর পর্যন্ত মেট্রো এক্সটেনশন করা যায় কিনা, এরকম একটা ভাবনা চিন্তা আপনার আছে। এই প্রতিশ্রুতিটা কি রকম, মানে আপনি কি ভাবছেন সোনারপুরের কমিউনিকেশনটাকে ঠিকঠাক করতে, বা ওই এলাকার কমিউনিকেশনটাকে ঠিকঠাক করতে? দেখুন, এইগুলোকে এগিয়ে নিয়ে যেতে গেলে একজন অ্যাক্টিভ মেম্বার অফ পার্লামেন্ট লাগে, তো যার 24 ঘন্টা, যার জীবনের 24 ঘন্টাটা হবে সে কিভাবে তার নির্বাচিত প্রতিনিধি হওয়ার কর্তব্য এবং দায়িত্ব পালন করবে। অনেক ঠিক দিন তাই। ধরে মানুষের যে ডিমান্ড, সেগুলো ফুলফিল হয়নি যাদবপুর লোকসভায়, এই কারণে যে এমন এমন জনপ্রতিনিধি যারা নিজেদের কর্তব্যবোধ তো দূরের কথা, তাদের জনপ্রতিনিধি হিসেবে রোলটা কি সেটাই তারা সিরিয়াসলি নেয়নি। এবং সেই জন্য এই যাদবপুর থেকে এই বারুইপুর এবং সোনারপুরে যে মেট্রোর এক্সটেনশন আদিগঙ্গার উপর, এটা অনেক দিনের ডিমান্ড, অনেক দিনের আশা মানুষের। এটাকে যত তাড়াতাড়ি হয় এটাকে পূর্ণ করা যায়, সেইভাবে কাজ শুরু করে দিতে হবে, সেইভাবে কাজ শুরু করে, এবং এর অ্যাক্টিভলি এটাকে পার্সু করার দায়িত্ব হচ্ছে এমপির দায়িত্ব, এবং সেটা তারা করেনি এতদিন, এটাকে আমাদের করতে হবে।
এটা বিশাল সংখ্যক মানুষ, এই যেমন হুগলির তলায় যে মেট্রোর কানেকশন ফাইনালি উদ্বোধন হলো, সেটা একটা খুব ইউনিক হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট, এবং এটা বিশাল সংখ্যক মানুষকে উপকৃত করলো। সিমিলারলি বারুইপুর সোনারপুরে মেট্রো এক্সটেনশন যে কি বিশাল উপকার করবে মানুষের, সেটা সত্যি এখন সেটা হলে বোঝা যাবে। আমার শেষ প্রশ্ন আপনাকে অনির্বাণ বাবু, চমৎকার, আপনি বেশ অনেকগুলো দিক খোলসা করে দিলেন। আপনি এর আগে 21-এর বিধানসভাতে দাঁড়িয়েছিলেন বোলপুরে আপনি 22,000 ভোটে হেরে যান, কিন্তু আপনি আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স তাতে দেখতে পাচ্ছি বোলপুরে, পার্টিকুলারলি বোলপুর বিধানসভাতে বিজেপির ভোট শেয়ার আপনি 40-এ তুলে নিয়ে যেতে পেরেছিলেন। সেটা একটা বিশাল কৃতিত্ব বলে আমি অন্তত মনে করি, কারণ আমি অবজার্ভ করছিলাম পুরো নির্বাচনটা ভালো মতো, আপনি জানেন। সেই সময় আপনার সঙ্গে কথাও হয়েছে আমার একাধিকবার। তো এইবারে যাদবপুর কিনা আপনার দীর্ঘদিন ধরে একটা, আপনি প্রথমেই বললেন যে এবারে একবার বিজেপিকে তারা সুযোগ দিয়ে দেখুক, তো এইবারে যাদবপুরে অনির্বাণ গাঙ্গুলি ভোট শেয়ারটাকে কতটা তুলে নিতে পারবেন বলে আস্থা রাখছেন? এখনো যদিও বেশ কিছুদিন বাকি আছে আপনার ভোট গ্রহণের, মানে 1 জুনের। আমি আপনাকে প্রশ্নটা এখনই রাখছি যে অনির্বাণ গাঙ্গুলি যে বোলপুরে বিজেপির ভোট শেয়ার 40.1-এ তুলে নিয়ে যেতে পেরেছিলেন, মাত্র 22,000 ভোটে হেরেছিলেন। অনির্বাণ গাঙ্গুলি যাদবপুরে আমাদেরকে কি দিচ্ছেন, কি উপহার অপেক্ষা করছে আমাদের জন্য তার ঝুলিতে? আমাদের ভোট পার্সেন্টেজ বাড়বে এবং সেই বাড়ার মাধ্যমে আমাদের জয় হবে যাদবপুর লোকসভায়। একটু খোলসা করবেন না যে কতটা বাড়তে পারে বা কিরকম প্রত্যাশা রাখতে পারি আমরা? না, সেটা তো এখনো ক্যালকুলেট করা বা এখনো মানে ক্যালকুলেট করে অ্যাসেসমেন্ট করে পাবলিকলি ওইভাবে ক্লিয়ারলি স্পেল আউট করি না, কিন্তু আমাদের যদি ইনক্রিমেন্টাল ভোট শেয়ার আমাদের যেমন বেড়েছে যদি দেখি, এইবারে তার থেকে অনেক বেশি ভোট শেয়ার হবে আমাদের। এইখানটাতেই অনির্বাণ গাঙ্গুলি আপনার বৈশিষ্ট্য। আপনি যে যে এই ছোট্ট একটা সিক্রেট রেখে দিলেন, কিন্তু বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে ভদ্রলোক যে কনফিডেন্স নিয়ে, যে আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলছেন। আমি এই প্রশ্নটা এই জন্যই শেষে রেখেছিলাম যে বোলপুরের মতো জায়গাতে আপনি কিন্তু ভোট শেয়ার 40.1-এ নিয়ে যেতে পেরেছিলেন। আমি আবারও বলছি, সেটা একটা খুব বড় একটা খবর আমাদের জন্য, এবং আমাদের জন্য একটা খুব বড় একটা আশার সম্ভাবনা। সেই সম্ভাবনাটা যাদবপুরেও তৈরি হচ্ছে, সেটা আমরা বুঝতে পারলাম আপনার এই সাক্ষাৎকার থেকে। অসংখ্য ধন্যবাদ জানাই, এবং শেষ কথাগুলো শুনতে চাই আপনার কাছ থেকে। আপনি ভোটারদের কি বলবেন, আপনার ভোটারদের আপনি কি বলবেন? একটু মনে করিয়ে দিই একটা তথ্য, আপনি একমাত্র কেন্দ্র, যে কেন্দ্রটা যেখানে আমরা দেখতে পাচ্ছি 67.77% লিটারেসি আছে যাদবপুরে। অতএব সেই কেন্দ্রের আপনি একজন প্রার্থী, এবং আপনি একাডেমিশিয়ান টার্ন টু পলিটিশিয়ান। সুতরাং সেখান থেকে আমার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আপনার শেষ কথাগুলো। যাদবপুরের মানুষকে, যাদবপুরের ভোটারকে বলবো যে দেখুন, যাদবপুর লোকসভা তার একটি ঐতিহ্য, ইতিহাস রয়েছে। যাদবপুর লোকসভাকে ইউনিক একটি লোকসভা ক্ষেত্রে পরিণত করতে, যাদবপুর লোকসভার মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে বিকশিত ভারতের যে সংকল্প, সেই সংকল্পের সাথে জুড়ে দিতে, এবং যাদবপুর লোকসভার যে আসল যে অ্যাকচুয়াল পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটাকে তুলে ধরতে আপনারা একবার সুযোগ দিন ভারতীয় জনতা পার্টিকে। এবং এই যে অ্যাবসেন্টি মেম্বার অফ পার্লামেন্ট, জনপ্রতিনিধি, এই প্রথাটাকে ভাঙতে, শেষ করতে আপনারা একবার ভারতীয় জনতা পার্টিকে দেখুন। এবং আমি একেবারে নিশ্চিত যে মানুষ কিন্তু হতাশ হবেন না। তারা একবার আমাদের সুযোগ দিলে, আমাদের রেকর্ড অফ পারফরমেন্স এবং গভর্নেন্স যা, আমরা দেখিয়ে দিতে পারবো যে সত্যি মানুষের সেবা করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, পশ্চিমবঙ্গকে প্রথম সারির রাজ্যে পরিণত করা কিভাবে করা যায়, কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। আমি সেই জন্য বলছি যে একটা সুযোগ দিক তারা, একটা সুযোগ সব পার্টিকে তারা দেখেছে, ভারতীয় জনতা পার্টি বাদে, একবার তারা সুযোগ দিক।
অসংখ্য ধন্যবাদ আপনাকে অনির্বাণ গাঙ্গুলি আমাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনার সাফল্য প্রত্যাশা করব এবং আশা করব যে 1 জুন আপনার নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ হয়ে যাওয়ার পরে 4 জুন আমরা আপনাকে আবার একজন সফল বিজিত প্রার্থী হিসেবে আমাদের চ্যানেলে আরো একবার নিয়ে এসে সেই সাফল্যটা উদযাপন করতে পারবো। ভালো থাকবেন। অনেক অনেক নমস্কার ধন্যবাদ। জানবেন। নমস্কার 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 জানবেন। নমস্কার দেখা হচ্ছে শীঘ্রই। নমস্কার আনন্দ। নিশ্চয়ই।